হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পড়ন ম্যাথ ইউটিউব চ্যানেল। আমি তন্ময় বর্মন। আগামী এসএসসি জিডি যেটা 2027 সালে হতে চলেছে, সেই এসএসসি জিডিকে টার্গেট করে হিন্দি বিষয়ে পড়াচ্ছি। তো এর আগে অলরেডি আমাদের দুটো ক্লাস হয়ে গেছে, আজকে আমাদের থার্ড ক্লাস। এর আগের ক্লাসে আমরা কি কি আলোচনা করেছি? ফার্স্ট ক্লাস হয়েছে আমাদের বর্ণ পরিচয়, দ্বিতীয় ক্লাস হয়েছে আমাদের বর্ণমালা। আজকে আমাদের থার্ড ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা কি বুঝবো? যে সংজ্ঞা চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো বেশি কথা না বলে চলো ক্লাস শুরু করি। তো প্রথমে আসি, সংজ্ঞা কি জিনিস। সংজ্ঞা বিষয়টা যেহেতু করব, তার আগে বুঝতে হবে আমাদের সংজ্ঞা কি জিনিস। সংজ্ঞা মানে নাম। কিরকম নাম? পরিভাষা পড়ে নেই এটার। কিসি জাতি, দ্রব্য, গুণ, মানে কোনো জনগোষ্ঠী, মানে জাতি, দ্রব্য, কোনো একটা দ্রব্য, তারপরে গুণ, ভাব, ব্যক্তি আর স্থান, এদের কি ইত্যাদি, এদের যখন নাম বোঝাবে তখন কি হয়ে যাবে? সংজ্ঞা। বোঝা গেল? কিসের নাম? কোনো জাতির নাম হতে পারে, দ্রব্যর নাম হতে পারে, গুণ, ভাব, ব্যক্তি আর স্থানের নাম। ঠিক আছে, যখন বোঝাবে তখন সেটা হয়ে যাবে কি? সংজ্ঞা। বোঝা গেল? যেমন আমি উদাহরণ দেখছি, পশু, পশুকে একটা জাতির নাম। সুন্দরতা, ভাব। তারপরে দর্দ, ভাব। মহান, ব্যক্তি। তারপরে দিল্লি, দিল্লি একটা স্থানের নাম। ঠিক আছে, যখনই কোনো কিছুর নাম বোঝাবে তখনই সেটা কি হবে? সংজ্ঞা হয়ে যাবে। বোঝা গেল? তো সংজ্ঞাকে মোট 5টি ভাগে ভাগ করে। কটি ভাগে? 5টি ভাগে। প্রথমত ব্যক্তিবাচক সংজ্ঞা, দ্বিতীয়ত জাতিবাচক সংজ্ঞা, তৃতীয়ত ভাববাচক সংজ্ঞা, চতুর্থ সমূহবাচক সংজ্ঞা, তারপরে 5 নম্বর দ্রব্যবাচক সংজ্ঞা। বোঝা গেল? প্রথমে আসি আমরা দ্রব্যবাচক, ব্যক্তিবাচক সংজ্ঞাতে। ঠিক আছে, সে ব্যক্তিবাচক সংজ্ঞা। সংজ্ঞা বুঝে নিলাম, এবার আসি ব্যক্তিবাচক সংজ্ঞা। व्यक्तिवाचक संज्ञा काके बोले? जिस शब्दों से किसी विशेष व्यक्ति, वस्तु और स्थान के नाम का बोध हो उसे व्यक्तिवाचक संज्ञा कहते हैं। ঠিক আছে, তাই কি বলে? ব্যক্তিবাচক সংজ্ঞা। অর্থাৎ কোনো স্থানের নাম, ব্যক্তির নাম, তারপরে কোনো বস্তুর নাম যখন আমরা বলবো তখন সেটা হবে ব্যক্তিবাচক সংজ্ঞা। বোঝা গেল? যেমন আমার হাতে আছে কলম, এই কলমটা যখন আমি নাম দিয়ে দেবো, কি নাম দেবো? ধরো সাপোজ নাম দিলাম ফাউন্টেন পেন, তখন এই যেহেতু নাম দিলাম ফাউন্টেন পেন, তখন এই যে ফাউন্টেন কথাটি আছে এটা হয়ে যাবে ব্যক্তিবাচক সংজ্ঞা। বোঝা গেল? তারপরে আসি, তার আগে বলে দিই উদাহরণ সম্পর্কে। যেমন উদাহরণ কি কি দিয়ে রেখেছি? ব্যক্তিকে নাম, যেমন আমার নাম দেখো তন্ময়, তন্ময় নামটা কি হয়ে যাবে তাহলে? ব্যক্তিবাচক। বোঝা গেল? তারপরে মোহন নাম, কোনো ব্যক্তির নাম, তখন সেটা কি হবে? ব্যক্তিবাচক সংজ্ঞা। তারপরে আসি রাধা, রাধাও কি? ব্যক্তিবাচক সংজ্ঞা। তারপরে আসি বস্তুকে নাম, যেমন গীতা, কুরআন, রামায়ণ। গীতা, কুরআন, রামায়ণ এগুলো প্রত্যেকটাই পুস্তক বা বই। কেন তাদেরকে পুস্তককে আমি ব্যক্তিবাচক সংজ্ঞাতে করলাম না? তার কারণ আছে, এরপরে আমরা জানতে পারবো। তো এখানে যেহেতু নাম একটি বইয়ের নাম, কুরআন কি একটা বইয়ের নাম, তারপরে রামায়ণ কি একটা বইয়ের নাম। ঠিক আছে, তারপরে ঠিক তেমনি স্থানকে নাম, যেমন দিল্লি, মুম্বাই, কলকাতা। বোঝা যাচ্ছে? ঠিক তেমনি কোনো দেশের নাম, মানে দিশাওকে নাম, যেমন উত্তর, পশ্চিম, পূর্ব, পশ্চিম। কোনো দিকের নাম হতে পারে। সেগুলো প্রত্যেকটাই কি? ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক সংজ্ঞার মধ্যে আসছে। তারপরে জাতিবাচক সংজ্ঞা। জাতি সংज्ञाटाके बुझे नी, परिभाषा बुझे नी। जिस शब्दों से किसी प्राणी वस्तु की संपूर्ण जाति, तार की संपूर्ण जाति की बोध हो तखन ताके की बोलबो? জাতিবাচক সংজ্ঞা। তখন তাকে কি বলবো? জাতিবাচক সংজ্ঞা। কি রকম? যে কোনো প্রাণী বা বস্তুর তার সম্পূর্ণ জাতিকে যখন বোধ করাবো তখন সেটা হয়ে যাবে কি? জাতিবাচক সংজ্ঞা। যেমন আমরা কি মনুষ্য জাতি,
তাহলে আমি যখন বলবো মনুষ্য তখন সেটা কি হবে জাতিবাচক সংজ্ঞা। উদাহরণে দেখে নিচ্ছি। উদাহরণে যেমন ঘোড়া। ঘোড়া কি পৃথিবীতে একটা ঘোড়া আছে, পৃথিবীর যত ঘোড়া আছে সমস্ত ঘোড়াকে বোঝাচ্ছে, তার মানে সমস্ত ঘোড়া সমাজকে জাতিকে বোঝাচ্ছে। তার জন্য কি ঘোড়া একটি জাতিবাচক সংজ্ঞা। তারপরে ফুল, পৃথিবীর যতগুলো ফুল আছে, এখানে আমি ফুলের নাম দেইনি, যখন এই ফুলের নাম দিয়ে দেবো যে গোলাপ ফুল, গাঁদা ফুল, তখন সেটা কি হয়ে যাবে যে ব্যক্তিবাচক। আর যখন আমি শুধু ফুল বলবো তখন সেটা হবে জাতিবাচক। তারপরে মনুষ্য, যেটা আমি বললাম মনুষ্য জাতি। তারপরে বৃক্ষ, বাচ্চা, নদী, তারপরে বাজার, তারপরে গলি, পাহাড়, আর লড়কা, আদি। আদি মানে কি? আদি মানে মনে রাখবে, আদি মানে ইত্যাদি, বোঝা গেল? আদি আমি বলছি তার মানে আদি যে এই আদি মানে কি ইত্যাদি। আদি মানে বলছি তার মানে এই নয় যে আদি নাম, আদি মানে হচ্ছে ইত্যাদি। আমরা বাংলাতে বলি না ইত্যাদি, মানে অনেক আরো অনেক কিছু আছে, ঠিক তেমনই আদি মানে ইত্যাদিকে আমরা হিন্দিতে বলবো আদি, বোঝা গেল? তারপরে আসছি ভাববাচক। भाववाचक भाववाचक संज्ञा। एर परिभाषा देखे नहीं। जिस शब्दों से किसी गुण, अवस्था या भाव का बोध हो उसे भाववाचक संज्ञा कहते हैं। বোঝা গেল? ভাব, কোনো মনের ভাব প্রকাশ পাচ্ছে, ঠিক আছে? যেমন আমাকে এখন খুব গরম লাগছে, তাহলে গরমটা কি ভাববাচক, আমার মনের ভাব প্রকাশ পাচ্ছে। একটা কথা মনে রাখবে, ভাববাচক কখনো চোখে দেখা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, বোঝা গেল? এভাবে কিন্তু ভাববাচক খুব সহজেই চেনা যায়। যেমন উদাহরণে থকান। থকান, আমার খুব ক্লান্তি হচ্ছে, থকান হো রাহা হ্যায়। তো থকানটা কি আমি চোখে দেখতে পাচ্ছি না, অনুভব করতে পারছি, বোঝা গেল? ঠিক তেমনি মিঠাস। মিঠাস কি আমি দেখতে পাচ্ছি আমার মিষ্টি লাগছে, আমি দেখতে পাচ্ছি না, আমি কি অনুভব করতে পারছি। তারপরে বুড়াপা। বুড়াপা কি আমি দেখতে পাচ্ছি না, আমি কি অনুভব করতে পারছি। তারপরে গরিবি, আজাদি, তারপরে হাসি, পढ़ाई, তারপরে সাহস, তারপরে বীরতা, বচপন, ইত্যাদি, ঠিক আছে? বোঝা গেল? তারপরে আসছি সমূহবাচক সংজ্ঞা। সমূহবাচক সংজ্ঞা, এর আগে যে তার তিনটা সংজ্ঞা করেছি তার নাম দেখে আমরা বুঝে যাচ্ছিলাম, মাথার মধ্যে একটু হলেও থট আসছিল যে সংজ্ঞাগুলো কিরকম হতে পারে, কিন্তু এই সমূহ দেখে কিন্তু অনেকেই বুঝতে পারিনি, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের কি সমূহ নিয়ে কনফিউশন থাকে। তো আমি আমার কাছে কোনো প্রবলেম বা সেরকম তৈরি হতে দেব না, ঠিক আছে? তো প্রথমে আসি পরিভাষাতে। जिस संज्ञा शब्द से व्यक्ति, व्यक्तियों का, वस्तुओं के समूह का, समुदाय का बोध हो उसे समूहवाचक संज्ञा कहते हैं। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু তার যখন সমষ্টিকে বোধ করাবো মানে বোঝাবো তখন সেটা কি হবে সমূহবাচক সংজ্ঞা। যেমন যেমন পরিবার। পরিবার কি একজন মিলে তৈরি হয় না, অনেকজন মিলে তৈরি হয়, তাহলে পরিবার কি হয়ে যাবে সমবাচক সংজ্ঞা। মেলা। মেলা কি কখনো একজনের জন্য মেলা হয় না, অনেকজন গেলে ওই জায়গায় মেলা হয়, সে অনেকজন লোক থাকে বলে মেলা হয়, তাহলে মেলা কি সমবাচক সংজ্ঞা, যেখানে সমষ্টিগত অনেকজন থাকবে। এখন আমি একজন মানে 12 মানে 12টা যদি কলম অ্যাড করি তাহলে 1 ডজন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 1 ডজন যখন হয়ে যাবে তখন সেটা কিন্তু সমবাচক। যেমন গুলদাস্তা। গুলদাস্তার মধ্যে কি অনেকগুলো ফুল থাকে, অনেকগুলো ফুল নিয়ে কি গুলদাস্তা তৈরি হয়, তাহলে কি গুলদাস্তা সমবাচক সংখ্যা, বোঝা গেল? যেমন উদাহরণে দেখে দিচ্ছি, উদাহরণ কি ভিড়, মেলা, কক্ষ, পরিবার, সেনা, দল, গুচ্ছ, তারপরে টোল, তারপরে গুলদাস্তা, টিম, তারপরে সংগ্রহ, বোঝা গেল? ইত্যাদি, ঠিক আছে? আশা করছি প্রত্যেকে বুঝতে পারছো এবং খুব সহজভাবে বোঝাচ্ছি। তারপরে দ্রব্যবাচক সংজ্ঞা।
অনেকজন ভুল করে, এই দ্রব্যবাচক সংজ্ঞাতে অনেকজন কনফিউশন করে, জাতিবাচক এবং দ্রব্যবাচক গুলিয়ে ফেলে। তো আর কোনো গোলানোর কিছু নেই, এর পরিভাষা দেখে নি। इस संज्ञा शब्द से किसी धातु द्रव्य या पदार्थ का बोध हो उसे द्रव्यवाचक संज्ञा कहते हैं। ঠিক আছে, এই কলমটা কি জাতিবাচক। ঠিক আছে, যখন এই কলমের ভিতর থাকা ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ এটা কি কি দিয়ে তৈরি হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। মানে এটা কি দিয়ে তৈরি হয়েছে, প্লাস্টিক, তাহলে প্লাস্টিকটা কি হবে, দ্রব্যবাচক সংজ্ঞা। বোঝা গেল? উদাহরণও দেখিয়ে নিচ্ছি। উদাহরণ কি, গ্যাস কে নাম যেমন হাওয়া, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, তারপরে কি আসছে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, এগুলো কি প্রত্যেকটা গ্যাসের নাম। তারপরে আসছি তরল পদার্থ যেমন দুধ, তেল, ঘি, পানি, এগুলো কি তরল পদার্থের নাম। তারপরে ধাতু যেমন ধাতু একে নাম যেমন সোনা, চাঁদি আর লোহা, এগুলো কি ধাতু। বোঝা গেল? তারপরে রত্ন যেমন হীরা, এগুলো প্রত্যেকটাই কিন্তু দ্রব্যবাচক। বোঝা গেল? আবার আমি কি রিপিট করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। আমরা প্রথমে কি জানলাম যে সংজ্ঞা কাকে বলে। সংজ্ঞা মানে হচ্ছে কোনো কিছু ব্যক্তি, বস্তু বা কোনো কিছু নামকে বোঝাবে, তখন সেটা হবে সংজ্ঞা। বোঝা গেল? যেমন পশু, সুন্দরতা, এগুলো তো উদাহরণ পড়লাম আমরা একটু আগে। তারপরে আসছি সংজ্ঞা কয় প্রকার। সংজ্ঞা টোটাল 5 প্রকার। প্রথমত ব্যক্তিবাচক সংজ্ঞা, তারপরে জাতিবাচক সংজ্ঞা, তারপরে ভাববাচক সংজ্ঞা, সমবাচক সংজ্ঞা, তারপরে দ্রব্যবাচক সংজ্ঞা। বোঝা গেল? খুব এই কলমটাকে এক্সাম্পল মনে করে পুরো সংজ্ঞাটাকে কমপ্লিট করে দেবো, দেখবা কিরকম। যে ব্যক্তিবাচক সংজ্ঞা, তাই না, এটা একটা কলম, এই কলমের যখন আমি নাম দিয়ে দেবো, ঠিক আছে, এই কলমে যখন আমি নাম দিয়ে দেবো তখন সেটা হবে কি ব্যক্তিবাচক সংজ্ঞা। যেমন ফাউন্টেন পেন, বল পেন, এগুলো কি বল পেন, এটা কি ব্যক্তিবাচক সংজ্ঞা। তারপরে জাতিবাচক সংজ্ঞাতে কলমটা, পৃথিবী কি একটা কলম আছে, অনেকগুলি কলম আছে, পৃথিবীর সমগ্র কলম জাতিকে আমি বুঝাচ্ছি, শুধু কলম বললাম, তাহলে কি কলম কি হয়ে যাবে জাতিবাচক সংজ্ঞা। ভাববাচক, এই কলমটা তাহলে সুন্দরটা কি কলমটা না, তাহলে এটা কি, এটা আমার মনের ভাব, তাই না, তাহলে এটা কি ভাববাচক সংজ্ঞা। বোঝা গেল? তারপরে সমবাচক, এই কলমটাকে যখন একগুচ্ছ করে দেব, যেমন অনেকগুলো কলম তো নিয়ে আনবো এবং গুচ্ছ তৈরি করব, তাহলে গুচ্ছ কি হয়ে যাবে বাচক সংজ্ঞা। বোঝা গেল? তারপরে দ্রব্যবাচক সংজ্ঞা, যখন কলমের মধ্যে থাকে ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ আমি এটা কি কি দিয়ে তৈরি হচ্ছে সেটার মধ্যে কোনো খাত থাকবে না, অর্থাৎ প্লাস্টিক, লোহা, তামা, এই সব প্রত্যেকটাই কি দ্রব্যবাচক। ঠিক আছে, যেগুলোর মধ্যে শুধুমাত্র সেই সেই ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ যেটা দিয়ে তৈরি হচ্ছে সেটাই শুধুমাত্র থাকবে, আর কোনো এক্সট্রা কোনো কিছু থাকবে না। যেমন লোহা, লোহার মধ্যে শুধু লোহাই আছে, অন্য কিছু আছে না। জলের মধ্যে শুধু জলই আছে, অন্য কিছু আছে না। গ্যাসের মধ্যে ধরো অক্সিজেন, অক্সিজেনের মধ্যে শুধু অক্সিজেনই আছে। বোঝা গেল? এগুলো প্রত্যেকটাই কি দ্রব্যবাচক। আশা করছি প্রত্যেকে খুব সহজভাবে বুঝেছো এবং প্রত্যেকে খুব সহজভাবে বুঝিয়েছি। কোথাও প্রবলেম হবে তা তো আমার কখনো মনে হচ্ছে না। তো আশা করছি প্রত্যেকে বুঝেছো এবং খুব ভালো করে বুঝেছো। আজকের ক্লাসটা এতটুকুই।